আচ্ছা, আধুনিক বাংলা সাহিত্যের কথা উঠলে এমন কিছু চরিত্র আছেন যারা একই সাথে খুব প্রভাবশালী আবার খুব জটিল। কবি ফররুখ আহমদ ঠিক তেমনই একজন। তার জীবন আর সাহিত্যকর্ম দুটোই যেন আদর্শ, সংগ্রাম আর এক করুণ পরিণতির এক অদ্ভুত মিশ্রণ। চলুন আজ এই অসাধারণ কবির জীবনের গভীরে একটু ঢু মেরে আসি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এই একটা লাইন, ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতার এই একটা লাইনই যেন তার পুরো জীবনের দর্শনকে তুলে ধরে। একটা জাতি যখন গভীর অন্ধকারে ডুবে আছে, তখন সেই অন্ধকার থেকে মুক্তির জন্য একজন পথপ্রদর্শকের কাছে কি আকুল আরতি। এই প্রশ্নটাই ছিল তার সব লেখার পেছনের মূল শক্তি। ফরুক আহমদকে অনেকেই মুসলিম রেনেসাঁর কবি বলে ডাকেন, কিন্তু এই পরিচয়টা কিভাবে তৈরি হলো? তার বেড়ে ওঠা, তার চিন্তাভাবনার পরিবর্তন, এগুলো কিভাবে কাজ করেছিল এর পেছনে? চলুন তার শুরুর দিনগুলো থেকে একবার ঘুরে আসি। ফারুক আহমেদের জীবনের পথটা কিন্তু বেশ ঘটনাবহুল ছিল। ১৯১৮ সালে মাগুরায় জন্ম, খুলনায় স্কুল শেষ করে তিনি চলে যান কলকাতায়। আর সেখানেই জীবনের এক পর্যায়ে তিনি এম.এন. রয়ের বামপন্থী র্যাডিক্যাল মানবতাবাদের দিকে ঝুঁকে পড়েন। কিন্তু জানেন, সময়ের সাথে সাথে তার চিন্তায় এক বিরাট পরিবর্তন আসে। তিনি পাকিস্তান আন্দোলনের একজন কট্টর সমর্থক হয়ে ওঠেন। ৪০-এর দশকে বাংলা সাহিত্যে যেন এক শক্তিশালী কণ্ঠের আগমন ঘটল। আর সেই কণ্ঠটা ছিল ফররুখ আহমদের। তার সেই আগমনী বার্তা দিয়েছিল তার এক কালজয়ী কাব্যগ্রন্থ। ভাবুন তো একবার, বয়স মাত্র ২৬, সেই ১৯৪৪ সালে ফররুখ আহমদ প্রকাশ করলেন তার প্রথম আর সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ ৭ সাগরের মাঝি। আর প্রকাশের সাথে সাথেই পুরো সাহিত্য জগতে যেন একটা আলোড়ন পড়ে গেল। এই বইটাই তাকে একজন অসাধারণ প্রতিভাবান কবি হিসাবে প্রতিষ্ঠা দিয়েছিল। কিন্তু কেন ৭ সাগরের মাঝি এতখানি গুরুত্বপূর্ণ ছিল? কারণ এটা তো শুধু একটা কবিতার বই ছিল না, এটা ছিল মুসলিমদের জন্য এক পুনর্জাগরণের ডাক। ফররুখ আহমদ এখানে আরবীয় উপন্যাসের নাবিক সিন্দবাদকে একটা প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। আর সেই প্রতীকের মাধ্যমে ঔপনিবেশিক শক্তি আর সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তার কলমকে একটা ধারালো অস্ত্রে পরিণত করেছেন। তাহলে এই পাঞ্জেরি আসলে কে? পাঞ্জেরি হল সেই পথপ্রদর্শক, সেই নেতা বা কাণ্ডারি, যিনি একটা জাতিকে, মানে একটা জাহাজকে রাতের সব অন্ধকার আর কুয়াশা কাটিয়ে একটা নতুন ভোরের দিকে নিয়ে যাবেন। এটা কিন্তু নিছক একটা শব্দ না, এটা একটা গোটা জাতির মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। ফররুখ আহমেদের জীবন আর আদর্শের দিকে তাকালে বেশ কিছু স্তর দেখা যায়। রাজনৈতিকভাবে তিনি হয়তো পাকিস্তানের সমর্থক ছিলেন, কিন্তু তার বিশ্বাস আর নীতিবোধ প্রায়ই সেই রাজনীতির ঊর্ধ্বে চলে যেত, বিশেষ করে যখন প্রশ্নটা আসত তার নিজের ভাষা আর সংস্কৃতির। তার চরিত্রের এই দিকটাই সবচেয়ে মজার, সবচেয়ে জটিল। একদিকে তিনি ইসলামী আদর্শে বিশ্বাসী, পাকিস্তানের সমর্থক, আবার অন্যদিকে বাংলা ভাষা আর বাঙালির পরিচয়ের প্রশ্নে তিনি ছিলেন একদম আপোষহীন। সেটা ১৯৫২র ভাষা আন্দোলনই হোক বা ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, দুটো সময়েই তিনি স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানটা একদম পরিষ্কার করে দিয়েছিলেন। আর এই সমর্থন কিন্তু শুধু মুখের কথায় থেমে থাকেনি। ১৯৫২ সালে তিনি নিজের ঢাকা রেডিওতে চাকরি করা সত্ত্বেও সহকর্মীদের নিয়ে ভাষা আন্দোলনের পক্ষে ধর্মঘটে নেমেছিলেন। ভাবা যায়, ভাষার প্রতি তার ভালোবাসা যে কতটা খাঁটি ছিল, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। ফররুখ আহমদকে যদি আমরা শুধু ৭ সাগরের মাঝির কবি বলি, তাহলে তার প্রতিভার প্রতি আসলে অবিচার করা হয়। তার সাহিত্যের দুনিয়াটা ছিল অনেক বড়, অনেক বৈচিত্র্যময়। চলুন দেখি তার কলম আর কোথায় কোথায় তার ছাপ রেখে গেছে। এটা সত্যি অবাক করার মতো। জানেন, বাংলা সাহিত্যে সনেটের কথা বললে সবার আগে মাইকেল মধুসূদন দত্তের নামটাই মাথায় আসে। কিন্তু আপনি কি জানেন, সংখ্যার দিক থেকে মাইকেলের পর অন্যতম প্রলিফিক সনেট লেখকদের একজন হলেন ফররুখ আহমেদ। কবিতার এই কঠিন আঙ্গিকে তার কি অসাধারণ দক্ষতা ছিল, এটা তারই প্রমাণ। মহাকাব্য, কাব্যনাট্য, এমনকি ব্যঙ্গ কবিতা, সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তিনি বিচরণ করেননি। আর শিশুদের জন্য তার লেখা তো ছিল অসাধারণ। তার পাখির বাসা বইটা ইউনেস্কো পুরস্কার পেয়েছিল। মানে সব বয়সী পাঠকের জন্য তার কলম ছিল সমান সচল। কিন্তু
যে কবি একটা জাতিকে জাগরণের স্বপ্ন দেখিয়ে গেলেন, তার নিজের জীবনের শেষটা ছিল ভয়াবহ কষ্টের, ভয়াবহ বেদনার। এবার আমরা তার জীবনের সেই কঠিন সময়টার দিকে একটু তাকাব। এটাকে একটা জাতীয় ট্র্যাজেডি ছাড়া আর কী বা বলা যেতে পারে। দেশ স্বাধীন হওয়ার পর তার চাকরিটা চলে গেল, আর সেখান থেকে শুরু হলো তার দুর্দশার। ধীরে ধীরে তিনি তলিয়ে গেলেন চরম দারিদ্র্যে। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে টাকার অভাবে নিজের মেয়ের চিকিৎসা করাতে পারেননি, আর আরেক ছেলের মেডিকেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়। একজন মহান কবির জন্যে এর চেয়ে করুণ পরিণতি আর কি হতে পারে? আর শেষ পর্যন্ত ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর সেই মুসলিম রেনেসার কবি প্রায় বিনা চিকিৎসায় চরম অবহেলায় এই দুনিয়া ছেড়ে চলে যান। যে মানুষটা তার লেখা দিয়ে একটা জাতিকে পথ দেখাতে চেয়েছিলেন, সেই জাতি তার সবচেয়ে প্রয়োজনের সময় তার পাশে দাঁড়াতে পারল না। লেখক আহমদ ছফার এই কথাটা, এটা যেন সেই সময়ের আমাদের সম্মিলিত ব্যর্থতা আর অনুশোচনার একটা দলিল। তার মতো একজন স্রষ্টাকে আমরা অনাহারে অবহেলায় তিলে তিলে মরতে দিয়েছি। এই দায়টা যেন আমাদের সবার। আর এই ট্র্যাজেডির সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? তার মৃত্যুর কয়েক বছর পর রাষ্ট্র তাকে দেশের সর্বোচ্চ সম্মাননা ২১শে পদক এবং স্বাধীনতা পুরস্কার দুটোই দিয়েছে। যে সম্মান, যে স্বীকৃতি তার বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল, সে সবই এলো তার মৃত্যুর পরে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, ফরুক আহমদের জীবন আমাদের আসলে কি বলে যায়? একজন শিল্পীর প্রতি, একজন স্বপ্নদ্রষ্টার প্রতি একটা জাতির দায়িত্ব ঠিক কতটুকু? এই প্রশ্নটা আজ আমাদের সবার ভাবনার জন্য রইল।